একটি দেশ শুধু প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো কিংবা বিনিয়োগের মাধ্যমে উন্নত হয় না। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। এই উপাদানগুলো ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন কি আদৌ সম্ভব? দর্শক, অর্থনৈতিক উন্নয়নে সুশাসন কতটা জরুরি, এই প্রসঙ্গে আজ আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাজেদুল হক, অর্থনৈতিক বিশ্লেষক, চেয়ারম্যান, পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা আজকে বিষয় রেখেছি অর্থনৈতিক উন্নয়নে সুশাসন কতটা জরুরি। অর্থনৈতিক উন্নয়নে সুশাসন কতটা জরুরি বলে আপনি মনে করেন? জি, দেখুন যে আজকে যে বিষয়টা, এটা খুব, এই বিষয়টা অনেক গভীর একটা বিষয় আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনার অর্থনৈতিক উন্নয়ন বলেন, টেকসই উন্নয়ন বলেন, এটার পূর্বশর্ত কিন্তু আপনার সুশাসন, গুড গভর্নেন্স। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে এবং তখন অনেক প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং ধীরে ধীরে যেটা দেখা গেছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি শেষে আমরা যেটা দেখেছি যে অ্যাভারেজে 6% উপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে। কিন্তু আপনার যে এই যে আপনার 54-55 বছরে স্বাধীনতা আমরা প্রাপ্তির পরে 53-54 বছর কেটে গেল, এর ভিতরে আমাদের অর্জন হয়েছে। অর্জন যে হয় নাই সেটা না, অর্জন হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এবং নানা কারণে যেটা দেখা গেছে যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছি এবং আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়ে গেছি। এখন কথা হলো যে যে গভর্নেন্স না, এখন কথা হলো যে উন্নয়নের আমরা এক ধাপ কিন্তু এগিয়ে গেছি। এখন আমরা কি চাচ্ছি, 2041 সালের ভিতরে আমরা উচ্চ আয়ের দেশে রূপান্তরিত হব। তাহলে উন্নয়নের আরেকটা ধাপ আমাদের বাকি আছে। হ্যাঁ, আপনি সুশাসনের কথা বলছেন। সুশাসন তো অনেকগুলো ইন্ডিকেটর নিয়েই সুশাসন। আপনার স্বচ্ছতা আছে কিনা, জবাবদিহিতা আছে কিনা, ন্যায্যতা আছে কিনা, আপনার আইনের প্রতি শ্রদ্ধা আছে কিনা, আপনার পার্টিসিপেটরি আছে কিনা, জনগণের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণ আছে কিনা, তারপরে আপনার রেসপন্সিভনেস আছে কিনা। তাহলে এরপরেও যেটা আছে সেটা এফিসিয়েন্সি, দক্ষতা আছে কিনা। তাহলে এই সমস্ত প্যারামিটার দিয়েই তো আসলে সুশাসন। তাহলে এই সমস্ত প্যারামিটারে বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায় রয়েছে সেটা আমরা যদি একটু দেখি, বাকিটা আমরা বলবো কেন সমস্যাগুলো হলো। আপনার ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডেক্সে বিশ্বব্যাংক যেটা করেন, সেখানে আসলে বাংলাদেশের অবস্থানটা কি, সেখানে কি কি দেখা হয়, ওই ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডেক্সে কি কি দেখা হয়, সেখানে তো মত প্রকাশ দেখা হয়, সেখানে একটা সরকারের দক্ষতা আছে কিনা, সেখানে আইনের প্রতি শাসন আছে কিনা, সেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ হচ্ছে কিনা এবং সেখানে যে কোনো আপনার রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, সেগুলো দেখা হয়। অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীল থাকলে গভর্নেন্স নষ্ট হয়ে যায়, ওই ইন্ডিকেটরে আছে। কিন্তু দুঃখজনক যে এই ইন্ডিকেটর যেগুলো আমি আপনাকে বললাম, ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটরসের যে প্যারামিটারগুলো আমি আপনাকে বললাম, এইটার অবস্থান বাংলাদেশে প্রত্যেকটা ইন্ডিকেটর ঋণাত্মক। বাংলাদেশের, শুধু বাংলাদেশে না, এই ইন্ডিকেটর ঋণাত্মক হচ্ছে যে আপনার দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, পূর্ব এশিয়ার দেশগুলোতে কিছু পজিটিভ আছে এই ইন্ডিকেটরে এবং উন্নত বিশ্বে এটা যারা উন্নত অর্থনীতির অধিকারী তারা এটা মানে পজিটিভে আছে। বাট বাংলাদেশের অবস্থা, আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, তাহলে বাংলাদেশের এই ইন্ডিকেটরগুলো, গুড গভর্নেন্সের যে ইন্ডিকেটরগুলো আমি বললাম বিশ্বব্যাংকের, সেই ইন্ডিকেটরে বাংলাদেশে এখনো ঋণাত্মক পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারের কথা যদি বলি, অন্তর্বর্তী সরকার সুশাসন নিশ্চিত করার জন্য কি কি করলো, বিশেষ করে ব্যাংক খাতের কথা যদি বলি? জি, দেখেন যে সুশাসনের ঘাটতি তো আছেই এবং আমরা অনেকগুলো অন্তর্বর্তী সরকার আসার পরে তার মেন ফোকাস ছিল সংস্কার কাজ। তাহলে অনেকগুলো সংস্কার কাজ হাতে নিয়েছে।
2 ডজন 3 ডজন সংস্কার কাজ হাতে নিয়েছে। এর ভিতরে আপনার সাব রিফর্ম ছিল কিছু, আপনার দুর্নীতি দমন কমিশন বলেন, আপনি সেন্ট্রাল ব্যাংক বলেন, আপনি ব্যাংকিং খাত বলেন, আপনি বিচার বিভাগ বলেন, আপনি রাজস্ব খাত বলেন, অনেক এর বাইরেও অনেক খাতে সংস্কার কাজ সরকার হাতে নিয়েছে। কিন্তু যেটা ভিজিবল হয়েছে সেটা হচ্ছে যে আমি বলবো যে ব্যাংকিং খাতে সংস্কার কাজে কিছুটা অগ্রগতি হয়েছে। এই সংস্কার কাজগুলো কেন হাতে নিয়েছে? কারণ হচ্ছে যে সেখানে সুশাসনের অভাব ছিল, সেখানে জবাবদিহিতার অভাব ছিল, সেখানে ন্যায্যতা, সেখানে স্বচ্ছতা ছিল না, সেখানে বাক স্বাধীনতা ছিল না। তাহলে সুশাসনের অভাব এটা 54-55 বছরে ছিল, এবং অন্তর্বর্তী সরকার আসার পরে তারা চেষ্টা করছে যে সুশাসন নিশ্চিত করার জন্য যে প্রভিশনগুলো আনা উচিত, যে সংস্কারগুলো করা উচিত, যে অ্যামেন্ডমেন্ট করা উচিত, সেগুলোকে সে ফোকাস দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে ব্যাংকিং খাতে কিছু সংস্কার হয়েছে, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স করা হয়েছে। তারপরেও আমি বলি সেটা হচ্ছে যে আপনার ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করতে হবে, বাংলাদেশ ব্যাংক অর্ডার অ্যামেন্ডমেন্ট করবে, কিন্তু এই অ্যামেন্ডমেন্ট করার পিছনে কিন্তু এখন আবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, ব্যাংকের মালিকরা কিন্তু আবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা বিভিন্ন গ্রুপ বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই সংস্কারটা কিন্তু আসলে পরিপূর্ণ হলো না। আবার আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে বিচার বিভাগে সংস্কার হয়েছে। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মিটিংগুলোতে থাকার সৌভাগ্য হয়। সেখানে টিআইবির যিনি ইডি ছিলেন উনি তো আপনার দুর্নীতি দমন কমিশনের সাথে সংযুক্ত ছিলেন, মানে এই হিসেবে সংস্কার হিসেবে কি পার্সন হিসেবে। এখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা দুর্নীতি দমন কমিশনের সংস্কারের, কি অবস্থা, ইমিডিয়েট মিটিংয়ে জিজ্ঞেস করলাম ভাইকে। তো উনি বললো যে আসলে সংস্কার বলতে যেটা বোঝায় সেটা কিছুই হয় নাই। শেষে কিছু প্রভিশন যেটা চেঞ্জ হয়েছে সেটা হয়েছে কিছু বিশেষ গোষ্ঠীর স্বার্থে। তাহলে আপনি যে আজকে যে বলছেন যে সুশাসন, সেই সুশাসনের নিশ্চয়তা বা সুশাসন নিশ্চিত করতেও তো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এবং দীর্ঘদিন ধরে স্বাধীনতার এত বছর পরে বাংলাদেশে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সুশাসন এবং জবাবদিহিতা এই দুইটার ঘাটতি ছিল। এবং অন্তর্বর্তী সরকার যে কার্যাবলী এবং যে সংস্কারগুলো তারা চলমান প্রক্রিয়া রয়ে গেছে এবং কিছু সংস্কার করছে, কিন্তু আমরা যেটা বলতে পারি যেখানে আপনার আমলাতান্ত্রিক, যেখানে প্রশাসনের সংস্কার হয়নি, সুতরাং আমরা এটা বলতে পারি যে আসলে দীর্ঘদিন ধরে যে জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাব ছিল সেটা এখনো রয়ে গেছে। সুশাসনে কি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে দিচ্ছে? আচ্ছা দেখেন, মানে বাড়িয়ে দিতে পারে কিনা? খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখছি, বছরের পর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখছি, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যেকটা রাজনৈতিক সরকার যেটা করেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি খুবই ভালো হয় তাহলে জনগণের কাছে তাদের তো একটা জবাবদিহিতা থাকেই, তাই না? আচ্ছা আমি এই বিষয়টা একটু পরে আলোচনা করছি। এর আগের আলোচনা যদি আমি একটু প্রিভিয়াস একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলছেন, এখানেও তো একটা সুশাসন অনেক বড়ভাবে জড়িত প্রবৃদ্ধির সাথে। কেন? কারণ যে আমরা যে ফিসক্যাল পলিসি, যে আমরা যে জাতীয় বাজেট করি, সেই জাতীয় এটা তো আপনার ফিসক্যাল পলিসির একটা পার্ট। তাহলে এই জাতীয় বাজেটের ট্রান্সপারেন্সিটাকে কোন লেভেলে আছে সেটা কি আমরা দেখেছি কিনা, এখানে কি কোনো জবাবদিহিতা আছে কিনা, এখানে কি ট্রান্সপারেন্সি রেট কেমন সেটা আমরা আগে বলি। আচ্ছা তাহলে আপনার কারণ ফিসক্যাল পলিসি মনিটারি পলিসি মিলেই তো অর্থনৈতিক প্রবৃদ্ধি সাথে একটা সঙ্গতি রয়েছে, মানে একটা সম্পর্ক রয়েছে, তাই না? তাহলে আমি যদি ফিসক্যাল পলিসির কথাই প্রথমে বলি যে ফিসক্যাল পলিসি ট্রান্সপারেন্সি ওপেন বাজেট সার্ভেতে, ইউএস এর একটা গবেষণা প্রতিষ্ঠান যে ওপেন বাজেট সার্ভে করে, সেই ওপেন বাজেট সার্ভেতে আপনার ফিসক্যাল ট্রান্সপারেন্সি বাংলাদেশের 37%। তাহলে বাংলাদেশের বাজেটের 37% হচ্ছে স্বচ্ছ, তাই না? তাহলে কেন এই বাজেটকে, কেন অস্বচ্ছতা, কেন বাজেট একটা ন্যাশনাল বাজেট? তার কারণ হচ্ছে যে প্রি বাজেট যে কনসালটেশন, প্রি বাজেট ডিসকাশন, মানে আপনার বাজেট ঘোষণা করার আগে যে কার্যপ্রণালী, যে প্রসেস, যে বাজেট প্রসেস, বাজেট ফর্মুলেশন প্রসেসটা, সেটা কিন্তু আসলে আমি জনগণের কাছে এটা আমি শেয়ার করি না, জনগণের কাছে কিন্তু আমি মানে কনসালটেশনে যাই না জনগণের সাথে।
আমরা এই প্রসঙ্গে ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর মাজেদুল হক, আমি এবার জানতে চাই, স্বচ্ছ প্রশাসন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কতটা সহায়ক হতে পারে? স্বচ্ছ প্রশাসন দরকার বিনিয়োগ বান্ধব পরিবেশে। তার কারণ হচ্ছে যে আপনার যে ইন্ডিকেটরগুলো আমি প্রথমেই বললাম, এইটার সাথে আপনার বিনিয়োগ জড়িত। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, খুব ভালো একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এখন নিঃসরণ মডেল যুক্ত হয়েছে, নিঃসরণ মডেল উদ্ভব হয়েছে, লিকেজ মডেল। নিঃসরণ মডেল বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে এবং এই নিঃসরণ মডেলের আপনার মানে এটাকে আপনার মানে অবলম্বন করা, মানে এটাকে শেষ করা দরকার। কেন নিঃসরণ মডেল কেন অর্থনৈতিক বিনিয়োগকে, অর্থনীতিতে বিনিয়োগ বাধাগ্রস্ত করছে, আয় বৈষম্য বাড়াচ্ছে কেন, কিভাবে, সেটা যদি আমি বলি, যে প্রশ্নটা আপনি করলেন, সেটা হচ্ছে নিঃসরণ মডেল হচ্ছে যে আপনার সরকারের একটা সঞ্চয় আছে আর ব্যক্তি পর্যায়ের একটা সঞ্চয় আছে। তাহলে সরকারের যে সঞ্চয় আছে, সরকারের ওই সঞ্চয় থেকে ব্যক্তি পর্যায়ে আপনার অনৈতিকভাবে এবং বিভিন্ন অসাধু উপায়ে আপনার ব্যক্তি পর্যায়ে ওই সঞ্চয় থেকে, সরকারের ওই সঞ্চয় থেকে ব্যক্তি পর্যায়ে দেওয়া হচ্ছে, মানে নিঃসরণ করা হচ্ছে ওই সঞ্চয়টা। এর ফলে কি হচ্ছে যে সরকার তার বিনিয়োগ বাড়াতে পারছে না। আবার আপনি যখন সরকারের ওই ফান্ড যখন আপনি ব্যক্তি খাতে দিলেন, তখন ওই ব্যক্তি কি করলো, ব্যক্তি করতেছে সে তার ওই মূলধনটা, তার পুঁজিটা সে বিদেশে পাচার করার চেষ্টা করতেছে, তার বেশিরভাগ পুঁজি সে পাচার করে দিচ্ছে। তাহলে ওই ব্যক্তিকে যে পুঁজিটা সরকার দিল তার সেভিংস থেকে, গভর্নমেন্টের সেভিংস থেকে, সম্পূর্ণ পুঁজি তো এখানে বিনিয়োগ হচ্ছে না, এখানে সার্কুলেট হচ্ছে না, অর্থনীতিতে আপনার কর্মকাণ্ড বাড়াচ্ছে না। তাহলে এটাকে বলা হয় যে নিঃসরণ মডেল। এই নিঃসরণ মডেলের ফলে যেটা হয়েছে যে সরকারও বিনিয়োগ করতে পারছে না, আবার বেসরকারি খাতে যেটা আপনি দিচ্ছেন তারাও বিনিয়োগ করছে না পরিপূর্ণভাবে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে নিঃসরণ মডেলটা কিভাবে অর্থনীতিতে বিনিয়োগ বাধাগ্রস্ত করছে, বা এটার সাথে অন্যান্য কর্মকাণ্ড কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতিতে। আপনি নিঃসরণ মডেলের মাধ্যম দিয়ে আপনি যখন ব্যক্তি খাতে পুঁজি দিচ্ছেন, তখন বাজার সংকুচিত হচ্ছে। কারণ কি, আপনার সমাজের সব লোক তো এই সুবিধাভোগী না, হয়তো প্রশাসনের কিছু বিপুল সুবিধাভোগী, যারা রাজনীতির সাথে যারা জড়িত তারা কিছু সুবিধাভোগী, এবং তাহলে এই সুবিধাভোগী লোক মানুষের সংখ্যা কিন্তু অনেক কম সমাজে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার আয় বৈষম্য বাড়ায় দিচ্ছে। তাহলে যখন আয় বৈষম্য বেড়ে যাচ্ছে অর্থনীতিতে, তখন এর প্রভাবটা বাজারের উপরে পড়ছে, বাজার সংকুচিত হয়ে যাচ্ছে। আয় বৈষম্য বেড়ে গেলে আপনার চাহিদা কমে যায়, বাজার সংকুচিত হয়ে যায়। তাহলে আপনার চাহিদা তেমন বাড়ছে না, বাজার এক্সপান্ড হতে পারছে না। তাহলে এক পর্যায়ে যেটা দেখা যায় যে আয় বৈষম্য তো বাড়ছে, বাজার সংকুচিত হচ্ছে, এবং এটার সাথে যেটা দেখা যাচ্ছে একটা সামাজিক যে আপনার অপরাধ কার্যক্রম কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় আমি একটু বলি এটার সাথে, যে আপনার যে যে প্রবৃদ্ধির কথা, যেটা আমি নিঃসরণ মডেলের কথা যেটা বলছিলাম, এই নিঃসরণ মডেল আপনার পলিটিক্সটাকে কি করে, রাজনীতিকে কি করে, অর্থনীতির পাশাপাশি রাজনীতিকে সে কলুষিত করে ফেলায়। কারণ যারা রাজনীতির সাথে যারা জড়িত তারা চায় যে খুব রাতারাতি আপনাকে মানে মানে বিত্তবান হওয়ার জন্য। আবার প্রশাসনিক সংস্কার যদি না হয়, প্রশাসনও চাই, প্রশাসনের সাথে যারা জড়িত তারা এই নিঃসরণ মডেলকে স্বাগত জানায়। কেন? তারাও বিত্তবান হতে চায়। তাহলে আপনার যদি উন্নত রাজনীতি না থাকে, যদি রাজনীতিটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে উন্নত যদি রাজনীতি না থাকে, তাহলে প্রশাসনিক সংস্কার বলেন, অর্থনৈতিক সংস্কার উন্নত হবে না। এই সংস্কারগুলো উন্নত না হলে আপনার অর্থনৈতিক যে একটা প্রবৃদ্ধি, ভালো প্রবৃদ্ধি বা সাস্টেনেবল যে টেকসই উন্নয়ন, সেটা কিন্তু সম্ভব না। তাহলে আপনার নিঃসরণ মডেল রাজনীতিকে কলুষিত করছে, প্রশাসনিক শক্তিকে কলুষিত করছে, এবং এইটার সাথে সাথে আয় বৈষম্য বাড়াচ্ছে,
বাজার সংকুচিত করছে এবং বিনিয়োগ বাধাগ্রস্ত করছে, এক পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং নিঃসরণ মডেল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আইনের শাসন শক্তিশালী হলে ব্যবসা ও শিল্প খাত বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি আইনের শাসনের কথা বলছেন, এটা আপনার গভর্নেন্সের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর, প্যারামিটার। এখন আপনার ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স আপনার ইন্ডিকেটরে কিন্তু আইনের শাসন কথা বলা আছে, এবং সেখানে এখনো পর্যন্ত আইনের শাসনে আমরা ঋণাত্মক পর্যায়ে রয়েছি, মানে নেগেটিভে রয়েছি, এবং দক্ষিণ এশিয়ার সব দেশগুলোই নেগেটিভ। আইনের শাসন না হলে কি হয়, আপনার দুর্নীতি বাড়ে, এবং আমরা দেখেছি যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কত। দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে যে আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দুর্নীতি সূচক বের করে, সেটা বাংলাদেশের অবস্থান 180টা দেশের ভিতরে 151তম। এটা কিন্তু আইনের শাসন না থাকার কারণেই। হয়তো অনেকগুলো প্রভাব পড়ে অর্থনীতিতে, তার ভিতরে একটা হচ্ছে দুর্নীতি। সেটা হচ্ছে ইকোনমিক করাপশন হতে পারে, ফাইন্যান্সিয়াল করাপশন হতে পারে। ফাইন্যান্সিয়াল করাপশন মনে করেন যে ব্যাংকিং খাত, তাই না? তাহলে আমি যদি দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 180টা দেশের ভিতরে 151, তাহলে আপনার বিনিয়োগ কেন বাড়ছে? আপনার ভুটানে কেন বিনিয়োগ বাড়ছে? ভুটানে দুর্নীতি সূচকে মাত্র 18, 180টা দেশের ভিতরে। আপনার মালদ্বীপ হচ্ছে 96, ভারতের অবস্থান 96, পাকিস্তানের অবস্থান 135, 105 হচ্ছে নেপালের অবস্থান। তাহলে দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান হাইয়েস্ট, আপনাকে আমি বললাম। তাহলে আইনের শাসন যদি আপনার শক্তিশালী হয়, তাহলে তো আপনার দুর্নীতি কমার কথা। কিন্তু আমি আপনাকে বলি, আইনের শাসনটা খুব জরুরি। সামনে নির্বাচন আসছে, আপনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। প্রতি আপনার জাতীয় নির্বাচনেই কিন্তু আপনার প্রত্যেকটা দলই বলে থাকে, প্রথমে বলে থাকে যে জিরো টলারেন্স দুর্নীতি, দুর্নীতির পক্ষে আমরা জিরো টলারেন্স, আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব, এগুলো থাকে ইশতেহারে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, আমরা ন্যায্যতা আনবো, আমরা সমতা প্রতিষ্ঠা করব, তাই না? তাহলে এই বিষয়গুলো কিন্তু আসলে নির্বাচনী ইশতেহারে থাকেই, আমি যে কথাগুলো বললাম। কিন্তু নির্বাচনী ইশতেহারের সাথে নির্বাচন হওয়ার পরে যে চিত্রটা, সেটা কিন্তু এক থাকে না। যদি নির্বাচনী আপনার যে কমিটমেন্ট, রাজনৈতিক দলের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট কিন্তু পরবর্তীতে সেই কমিটমেন্টটা থাকে না। যদি কমিটমেন্টটা যদি থাকতো, তাহলে তো আপনার দীর্ঘ 53, 54, 52 বছরে এত বছর স্বাধীন হলাম, তাহলে তো আমাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন হচ্ছে, মানবাধিকার নিয়ে প্রশ্ন হচ্ছে, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন হচ্ছে, তাই না? হচ্ছে তো। তাহলে রাজনৈতিক সরকারের নির্বাচনী ইশতেহার একরকম, আর নির্বাচনে আসা মানে আপনার পার্লামেন্টে যাওয়ার পরে এটা কিন্তু আরেকটা চিত্র প্রকাশ করে। আরেকটা বিষয় আমি বলি যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আপনার যে জবাবদিহিতাটা কেন কম, এবং আইনের শাসন কেন কম, মানে আইনের শাসন কেন করা যাচ্ছে না, কেন আমরা যে আশা করছি আইনের শাসন সেটা কেন হচ্ছে না, এটারও একটা অন্যতম একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে যে একসময় পার্লামেন্টে আপনার 1971-72 পরে 27% আপনার ব্যবসায়ী শিল্পপতিরা আপনার পার্লামেন্টে থাকতো সংসদ সদস্য হিসেবে। 2024-এ যে আপনার নির্বাচন হলো, যে পার্লামেন্ট হলো, কম সময়ের জন্য হলেও, সেখানে আমরা দেখেছি যে 68% ব্যবসায়ী বা শিল্পপতি। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? কারণ পার্লামেন্টে তারা তো ল মেকার, আইন প্রণেতা, তাই না? তাহলে আইন প্রণেতা, আইন তাহলে ল ফেভারস দেম, তারা যখন আইন প্রণয়ন করতে যাবে তাদের পক্ষে আইনগুলো হওয়া খুবই স্বাভাবিক। এটা যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষ, আইন কিন্তু তাদের পক্ষে যাবে না। এক কারণ আইন আপনার তৈরি করার সাথে তো তারাই জড়িত। ওই যে 68% শিল্পপতি বলেন, ব্যবসায়ী বলেন, তাই না? এক্সপোর্ট পলিসি কি হবে, আমার রাজস্ব, আমার কর পলিসি কি হবে, এই বিষয়গুলোকে তারা স্ট্যান্ডিং কমিটিটা থাকে, এটা করে। তাহলে বাংলাদেশের যে সুশাসনের যে ঘাটতি কেন রয়েছে, বাংলাদেশের যে আপনার ব্যবসা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা আপনি চিন্তা করতে পারেন যে এসএমই সেক্টরের যে অ্যাক্সেস টু ক্রেডিট, মানে এসএমই সেক্টরের ফাইন্যান্সিংটা কিন্তু পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আমরা এই পর্যায়ে আলোচনায় ফিরবো, তবে আরেকটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন।
বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব মাজেদুল হক, আমি এবার জানতে চাই, ব্যাংক খাতের কথা যদি বলি, ব্যাংক খাতে কি সুশাসনের অভাব আছে? ব্যাংক খাতে সুশাসনের অভাব সবসময় ছিল এবং এখনো আছে। ব্যাংক খাতের সুশাসনের অভাবের কারণে তো আজকে আপনার বাংলাদেশের 2 ডজনের বেশি ব্যাংক হচ্ছে যে আপনার মূলধন সংকটে আছে। আপনার কিছু ব্যাংকগুলো মার্জ করা হয়েছে। এই ব্যাংকগুলোর আপনার 90% 95%-এর উপরে খেলাপি ঋণ ছিল এবং টোটাল খেলাপি ঋণ হয় তখন 6,46,000 কোটি টাকা। বিতরণকৃত ঋণের 36-37% আপনার খেলাপি হয়ে গেছে দেশের ব্যাংক খাতে। তাহলে আপনার এবং আমি যদি বলি যে আপনার 15-20টা ব্যাংকের আপনার খেলাপি ঋণ এখন 50%। তাহলে কেন হলো? তার কারণ হচ্ছে যে আপনার ব্যাংকের সুশাসন বলেন, জবাবদিহিতা বলেন, এগুলো অনুপস্থিত ছিল। আজকে ব্যাংক ভিত্তিক অর্থনীতি, যেখানে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড জড়িত, দেশি বিনিয়োগ জড়িত, তাহলে এই ব্যাংক খাতটা আজকে ভঙ্গুর ব্যাংক খাতে পরিণত হয়েছে। এই খাতটা এখন অর্থনীতিতে এখন ক্যান্সার হিসেবে রূপান্তরিত হয়েছে এবং মূল কারণ হচ্ছে যে আপনার সুশাসন এখানে আমি বলবো যে ঋণাত্মক ছিল। তাহলে এই সুশাসন কেন প্রতিষ্ঠা করা যায় নাই? কারণ রাজনৈতিক সরকার চেয়েছিল সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে ব্যর্থতা কোথায় রয়েছে? সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে যে আমি বলবো যে রাজনৈতিক সরকারের কমিটমেন্ট। আপনার রাজনৈতিক সরকার যিনি আসেন, যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট হয়, উনি তো আসলে জনগণের এজেন্ট হিসেবেই কাজ করেন, তাই না? আপনার আমি বাজেট দিয়েছি, এই বাজেটটা জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। তাহলে বাজেটের সাথে কি আছে? উন্নয়ন ব্যয় আছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে। এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বৈদেশিক ঋণ নিয়েও করা হয়। আচ্ছা, তাহলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আপনার বাস্তবায়নের হার কেমন? হয়তো আপনার 70, 75, 80% উপরে না। আপনার 24-25 অর্থ বছরে হয়তো 67% হয়েছে। আপনার বাজেট যেটা আমরা জনগণের জন্য যে বাজেটটা আমরা দিই, জাতীয় বাজেট, সেটা হচ্ছে যে আপনার জনগণের কল্যাণের জন্য, সেটার বাস্তবায়নের হার কত? 80-84%। আচ্ছা, তাহলে আপনার গভর্নমেন্টের যে পারসেস আছে, প্রকল্প বাস্তবায়ন আছে, এই দুইটার সাথে তো আপনার করাপশন জড়িত। আচ্ছা, তাহলে আপনার রাজস্ব নীতিতে আমরা এখনো স্বচ্ছতা আনতে পারিনি। আসলে বিষয়টা হলো যে কি, জবাবদিহিতাটা সবারই থাকতে হয়। আপনার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের রেটিং কেন কমে? সি গ্রেড, ডি গ্রেডের গভর্নর কেন হয় আমাদের দেশে সাধারণত? কারণ ওনার জবাবদিহিতাটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে করার কথা, অর্থ মন্ত্রণালয়ের। কিন্তু উনি কোনো গভর্নর পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে জবাবদিহিতা করছে কিনা এটা আমার জানা নেই। তাহলে জবাবদিহিতার জায়গাটা বাংলাদেশে নেই বললেই চলে। নতুন সরকার অর্থনৈতিক সুশাসনের জন্য কতটা গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? নতুন সরকারকে আপনি সুশাসন বলেন, গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করাটা জরুরি হয়ে গেছে সামনে যে সরকার আসছে। কারণ অর্থনীতির যে বেহাল দশা, অর্থনীতির যে হালচাল, এই বেহাল দশা থেকে অর্থনীতিকে বাঁচানোর জন্য, মানে টেনে তোলার জন্য নতুন সরকার যে আসছে সামনে, নির্বাচিত সরকার, তাদেরকে আসলে দরকার যে করাপশনটাকে, দুর্নীতিকে আসলে জিরো টলারেন্স হিসেবে দেখা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা দেয়া, গণমাধ্যমের স্বাধীনতা দেয়া এবং আমি বলবো যে এবং ইকোনমিক যে ডেমোক্রেসি রয়েছে, আপনার ইকোনমিক গভর্নেন্স প্রতিষ্ঠা করা। ইকোনমিক গভর্নেন্স প্রতিষ্ঠা করলে কি হবে? আপনার আয় বৈষম্য কমে যাবে, সম্পদ বৈষম্য কমে যাবে, ভোগ বৈষম্য কমবে, বিনিয়োগ বাড়বে, বিনিয়োগকারীরা আসবে এদেশে বিনিয়োগ করার জন্য এবং অর্থনৈতিক ভঙ্গুরতা দিনে দিনে কমে যাবে। এই জন্য আপনার আপনার প্রত্যেকটা গভর্নমেন্ট আপনার নির্বাচনের আগে যে ইস্তাহারে যে বলে যে আমরা জিরো টলারেন্স, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, এই বিষয়গুলোকে মাথায় রেখে নতুন সরকার যে আসবে, এই নতুন সরকারের কিন্তু রাজনৈতিক ইস্তাহার, মানে নির্বাচনী ইস্তাহারটাকে, এই কমিটমেন্টটাকে কিন্তু আসলে বাস্তবায়ন করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং জনগণ চাইবে যে এই সরকারই টেকসই হোক। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে জনগণকে রক্ষা করার জন্য আপনার
জনগণের কল্যাণের জন্য, আপনার অর্থনৈতিক কল্যাণের জন্য এবং সার্বিকভাবে দেশের কল্যাণের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার সুশাসনের কোনো বিকল্প নাই। এবং সুশাসন নিশ্চিত করার জন্য এটা একমাত্র দায়িত্ব নিতে হবে রাজনৈতিক সরকারকেই। আমরা আমাদের আলোচনায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।